আগের পর্বে দেখা গিয়েছিল মল্লিকা আর নীলাম্বরীর জীবন। মল্লিকার ভোরের শুরু বই পড়া থেকে হয়। সেখানে নীলাম্বরী তখনও ঘুমে আচ্ছন্ন থাকে, অলসতায় ভরা। এইদিকে রাজা নরেশ সিদ্ধান্ত নেয় তার একমাত্র কন্যা নীলাম্বরী গুরুগৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করবে। যা শুনে রানী অমত প্রকাশ করলেও অবশেষে নীলাম্বরী গুরুগৃহে যায় এবং সকল ছাত্রছাত্রীদের সাথে একই আসনে বসে পঠন পাঠন শুরু করে। এবং সেখানে গুরুদেব সবাইকে একটি প্রশ্ন করে, যা নীলাম্বরী সঠিক উত্তর দিতে পারে না, কিন্তু মল্লিকার উত্তরে রাজগুরু খুবই সন্তুষ্ট হয়। আচ্ছা মল্লিকা, কাল গুরুদেব সবাইকে এক প্রশ্ন করল, কেউ সঠিক উত্তর দিতে পারল না, কিন্তু তুই কি সুন্দর উত্তর দিলি। একবার মনে হচ্ছিল আমিও উত্তরটা দিতে পারতাম, কিন্তু কেমন একটা ভয় হচ্ছিল। কিন্তু তুই কোনো ভয় ছাড়াই কত সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিতে পারিস। কারণ নীলাম্বরী, আমি প্রতিদিনই এই প্রশ্নগুলির সাথে থাকি, তাই আমার আর কোনো ভয় করে না। আর আমার কাছে এই সব প্রশ্ন নতুন কিছু নয়। আর এই ব্যাপারটাই আমাকে খেয়ে নিচ্ছে। আমার তো সব আছে, সময়, সুযোগ, শিক্ষক, তবুও পড়াশোনায় মন লাগে না। আর তুই সব কিছুর ভেতরে বিও মনটা কি সুন্দর বইয়ের মধ্যে রেখে দিস। পড়াশোনাই আমার পথ নীলাম্বরী, আর তোর পথ হয়তো অন্য কিছু। কিন্তু গুরুগৃহে কারো পথ আলাদা হয় না, তাই না? সবাই এক, সবাই এখানে ছাত্র। তাই আমিও সেখানে রাজকন্যা নয়, আমিও সেখানে শিক্ষার্থী। আর প্রতিদিন সেখানে আমি হেরে যাই। নীলাম্বরী, হারা জেতা এখানে ঠিক মানায় না। সবাই একদিনে সব কিছু শেখে না। আমি তোকে হিংসে করি না মল্লিকা, সত্যি বলছি। কিন্তু যখন দেখি তুই শান্তভাবে সব উত্তর দিয়ে দিস আর আমি মুখ খুলতেই পারি না, তখন নিজের ওপর খুব রাগ হয়। মনে হয় আমি শুধু নামেই রাজকন্যা, ভেতরে ফাঁকা। ভেতর ফাঁকা মানুষেরা কখনো এই প্রশ্নগুলো করে না মল্লিকা। এই প্রশ্নগুলোই প্রমাণ করে যে তুই ভাবছিস। এইভাবেই পঠন পাঠন শুরু হওয়ার আগে নীলাম্বরী আর মল্লিকা দুজনের মধ্যে কথা বলতে থাকে। প্রতিদিনের মতো গুরুদেব আজও পঠন পাঠন শুরু করে কয়েকজন শিক্ষার্থী নিয়ে। আজ আমরা পড়ব রাজনীতির একটি কঠিন প্রশ্ন। শাসক কখন শক্ত আর কখন ন্যায়বান, এই দুয়ের পার্থক্য। গুরুদেবের বলা কথাগুলি মল্লিকা মন দিয়ে শুনতে থাকে, যেন উত্তর দিতে সে প্রস্তুত। এদিকে মনে মনে ভাবতে থাকে নীলাম্বরী, ওর কাছে সবকিছু এত সহজ কেন? ও কি কখনো আটকে যায় না? বলো তো তোমরা, ন্যায় আর শক্তির মধ্যে কোনটা আগে আসা উচিত? গুরুদেবের এই প্রশ্ন শোনার সাথে সাথেই মল্লিকা উত্তর দিতে থাকে, শক্তি দিয়ে ন্যায়কে রক্ষা করা হয় গুরুবর, কিন্তু ন্যায় ছাড়া শক্তি অন্ধ হয়ে পড়ে, তাই ন্যায় আগে থাকবে। রাজগুরু আবারও মল্লিকার এই উত্তরে সন্তুষ্ট হয়, কিন্তু নীলাম্বরী মনে মনে ভাবতে থাকে, আরে, আমি তো এই কথাটাই ভাবছিলাম, কিন্তু তবুও মুখ খুললাম না। আমি কি তবে নিজের উপরেই ভরসা করতে পারছি না? এদিকে অন্য ছাত্রছাত্রীরা ফিসফিস করে বলতে থাকে, এই দেখ দেখ, মল্লিকা আবারও ঠিক বলল, কিন্তু রাজকন্যা চুপ হয়ে আছে। আর এই কথা নীলাম্বরী শুনতে পেয়ে যায়। আমি যদি বলতাম, সবাই ভাবতো আমি ওর নকল করছি। রাজকন্যা, তুমি আজ কিছু বলছো না কেন? আমি কেবল শুনছি গুরুদেব। আচ্ছা বেশ, শোনো, কয়দিন বাদেই তোমার রাজকন্যার যোগ্যতা পরীক্ষা হবে রাজপ্রাসাদে। তাই যা যা পাঠ এতদিন পড়িয়েছি সব ভালো করে মুখস্থ করতে হবে নীলাম্বরী। তাহলে সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে, বুঝলে? হ্যাঁ গুরুদেব, আমি মনে রাখব। এরপরে গুরুদেব পাঠ শেষ করে সেখান থেকে চলে যায়। আরে কি হলো নীলাম্বরী, মনে হলো তুই আজ কিছু বলতে চেয়েও বললি না গুরুদেবের প্রশ্নের উত্তরে। হ্যারি মল্লিকা, আজও আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম কিছু বললেই হয়তো সেটা ভুল হয়ে যাবে। ভয় থাকলেই শেখা শুরু হয় নীলাম্বরী। আবার এটা মনে হচ্ছিল তোর সাথে আমি প্রতিযোগিতা করছি। এটাই আমাকে দূরে সরিয়ে দিল। মল্লিকা, আমি তো কখনো প্রতিযোগিতা চাইনি। আমি চাই আমরা দুজনেই একসাথে শিখি। তুই যদি থামিস, আমিও তোর জন্য অপেক্ষা করব।
এইভাবেই দেখতে দেখতে কেটে যায় প্রায় 1টি বছর, কিন্তু নীলাম্বরী পড়াতে মন না থাকায় শেষ পর্যন্ত সে কিছুই তেমন একটা শিখতে পারেনি। এদিকে মল্লিকা দিন দিন যেন জ্ঞানে পরিপূর্ণ হয়ে উঠেছে। মহারাজের উপস্থিতিতে সভা আলোচনা শুরু করা যাক। দেখতে দেখতে 1টি বছর পূর্ণ হয়ে গেছে। এই 1 বছরে রাজকন্যা নীলাম্বরী গুরুগৃহে শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু আজ আমি মনে করি শুধু রাজকন্যা হিসেবে নয়, ভবিষ্যতের রাজ্যের মুখ হিসেবে তার যোগ্যতা জানা দরকার। কারণ রাজ্য শাসন রক্তের অধিকার নয়, যোগ্যতার দরকার। তাই রাজকন্যার পরীক্ষা প্রয়োজন। মহারাজ, আপনি যা বলছেন তা যথার্থ। বিদ্যা পরীক্ষা ছাড়া কেবল সময় গণনা মূল্যহীন। আপনার রাজসভাতেই হবে তার পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন থাকবে রাজনীতি, শাস্ত্র ও ধর্মশাস্ত্র নিয়ে, যা নীলাম্বরী এতদিন শিখেছে। হ্যাঁ গুরুদেব, যা বলেছেন তাই। এখন আমি ঘোষণা করছি, এই রাজসভাতেই হবে নীলাম্বরীর যোগ্যতা মূল্যায়নের পরীক্ষা। সেই পরীক্ষায় নীলাম্বরীকে প্রমাণ করতে হবে যে সে রাজকন্যা হওয়ার পাশাপাশি যোগ্য শাসকও হতে পারবে। কিন্তু মহারাজ, রাজসভায় এই পরীক্ষা নেওয়া কি খুব দরকার আছে? এটা একটু কঠিন নয় কি? আর এছাড়াও সে রাজকন্যা, সে এমনিতেও রাজ্য শাসন শিখে যাবে। রানী রাজ্য শাসনের পথ কখনো সহজ হয় না, তাই এই কঠিন কাজ ভবিষ্যতে যে করবে তার পরীক্ষা তো আবশ্যক। তাহলে গুরুদেব, যত তাড়াতাড়ি সম্ভব নীলাম্বরীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন। রাজসভায় সমস্ত জ্ঞানীগুণী পণ্ডিতদের নিয়ে নীলাম্বরীর পরীক্ষা নেওয়া হবে, এটাই আমার সিদ্ধান্ত। এইদিকে রাজার এমন ঘোষণা নীলাম্বরীর কানে যায়। বাবা, এটা কি ঘোষণা করলো সবার সামনে? না না, এখন আমি কি করব? আমি তো তেমন কিছুই পড়ে উঠতে পারিনি এতদিন। কি হবে আমার? গুণগৃহে ছিলাম ঠিকই, কিন্তু মনটা তো কখনো স্থির ছিল না। কিছু শিখিনি আমি। কিভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হব? খুব ভয় করছে আমার। কি করি এখন? নীলাম্বরী তার বাবার এই ঘোষণা শুনে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং মনে মনে এইসব কথা ভাবতে থাকে। ঠিক সেই সময়ে মল্লিকা আসে নীলাম্বরীর ঘরে। নীলাম্বরী, গুরুবরের কাছে রাজামশাইয়ের সিদ্ধান্তের কথা শুনেছি। ভয় পেয়েছিস নিশ্চয়ই, তাই না? মল্লিকা, মল্লিকা তুই এসেছিস? আমার প্রাণ একটু সাহস এলো রে তোকে দেখে। আজ প্রথম বুঝলাম, নাম জজ থাকলেই দায়িত্ব আসে না মনে, যোগ্যতা লাগে। কিন্তু এখন আমি কি করি বলতো মল্লিকা? তুই যদি আমাকে না শেখার সব কিছু, আমি পরীক্ষা দিতে পারবো না রে। তুই বল মল্লিকা, আমায় শেখাবি সব কিছু? আরে নীলাম্বরী, তুই এত চিন্তা কেন করছিস? আচ্ছা ঠিক আছে, তোর এই পরীক্ষার জন্য আমার জানা সব কিছু তোকে শিখিয়ে দেব। ভয় পাস না তুই, দেখবি খুব ভালো করেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবি তুই। মল্লিকা, তুই সত্যি বলছিস? তাহলে আমাকে বাঁচালি রে। আমার যে খুব ভয় করছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বাবার ঘোষণা শুনে এখন একটু শান্তি হলো। তুই আমাকে ভরসা দিয়েছিস। এরপর দিন রাত মল্লিকা সকল কাজকর্ম বাদ দিয়ে কেবল নীলাম্বরীকে আরও নতুন করে সব কিছু শেখাতে থাকে। দিনের আলো ফুরিয়ে রাতের প্রদীপ জ্বলে ওঠে, কিন্তু মল্লিকার পাঠ থামে না। রাজনীতিশাস্ত্রের কঠিন পংক্তি থেকে শুরু করে ধর্মশাস্ত্রের সূক্ষ্ম ব্যাখ্যা সব কিছু সে নীলাম্বরীর মনে গেঁথে দিতে থাকে। নীরবতায় যখন প্রাসাদ ঘুমিয়ে পড়ে, তখনও মল্লিকার কণ্ঠে শোনা যায় পাঠের ধ্বনি। আর নীলাম্বরীর ভবিষ্যৎ গড়তে সে নিজের ক্লান্তিকেও ভুলে যায়। আর এইভাবেই মল্লিকা হাতে পুঁথি নিয়ে নীলাম্বরীকে বোঝাচ্ছে। দিনের পর রাত, রাতের পর দিন দৃশ্য রাজা নরেশ দূর থেকে দেখে। সমস্ত দৃশ্য রাজা নরেশের চোখে মুখে এক প্রশান্তির ছাপ ফেলে। দেখেছ রানী মল্লিকাকে? আমার গুরুদেবের নাতনি সে, যেন সমস্ত জ্ঞানে একেবারে পরিপূর্ণ। মল্লিকাকে? হ্যাঁ দেখেছি রাজামশাই, ও তো দিন রাত নীলাম্বরীর সাথেই থাকে আজকাল।
শুধু থাকেই না, তার নিজের যা কিছু শেখা আছে, রাজনীতি, শাস্ত্র, ধর্মশাস্ত্র, ন্যায় অন্যায় বোধ, সমস্ত যেন রাজকন্যাকে উজাড় করে দিচ্ছে। একবারও সে নিজের কথা ভাবছে না। এটাই তো প্রকৃত বিদ্যা রানী, যে বিদ্যা নিজেকে বড় করতে নয়, অন্যকে দাঁড় করাতে শেখায়। সে যে আমার কন্যার ভালো করছে তা আমি অস্বীকার করছি না রাজামশাই, কিন্তু সে তো আমাদের রাজকন্যা নয় মহারাজ, অতটা গুরুত্ব দেওয়া ঠিক নয়। এই কথাটাই তো আমাকে অনেক ভাবায় রানী। যোগ্যতা কি জন্ম দিয়ে মাপা উচিত, নাকি কাজ দিয়ে? মল্লিকার মধ্যে যে যে গুণ রয়েছে তা রাজ্য শাসন করার যোগ্য। মানে আপনি কি বলতে চাইছেন মহারাজ? মল্লিকার গুণ নীলাম্বরীর থেকেও বেশি? আমি বলছি মল্লিকার গুণ রাজ্যের জন্য অমূল্য। আর যদি সে না থাকত, নীলাম্বরীকে এই আত্মবিশ্বাস পেত, এই পুঁথির বিদ্যা সে শিখতে পারত? রাজামশাইয়ের মুখে এই কথা শুনে রানী চুপ হয়ে যায়, চোখে দ্বিধা, কোথাও একটুখানি ঈর্ষা। রাজামশাই, আপনি যদি এতটাই মল্লিকাকে গুরুত্ব দেন, তাহলে একদিন নীলাম্বরী নিজেই হয়তো নিজেকে তার পাশে ছোট ভাববে। না রানী, সেদিন যদি সত্যি আসে, তবে সেটাই হবে নীলাম্বরীর সবচেয়ে বড় শিক্ষা। কারণ রাজা হতে গেলে প্রথমে শিখতে হয় যোগ্যকে সম্মান দিতে। রাজা নরেশ আবারও তাদের দিকে তাকায়। যাক, আজ রাজ্য নিশ্চিন্ত, কারণ এক রাজকন্যাকে গড়ে তুলছে আরেকটি মহৎ মন। নীলাম্বরী, পুঁথিতে লেখা রয়েছে রাজনীতি মানে শুধু কৌশল নয়, মানুষের প্রয়োজন বোঝাও। মল্লিকা, ধর্মশাস্ত্রের বইয়ে পড়েছি ধর্ম মানে অন্যের বিরুদ্ধে দাঁড়ানো। এটা ঠিক তো? আরে নীলাম্বরী, ওটা অন্যের নয়, ওটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হবে। ও তাই তো, ওটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হবে। তুই পড়ালে আমি সব কিছু বুঝতে পারি। যেমন একটু আগেই পড়ালি, রাজনীতি মানে শুধু কৌশল নয়, মানুষের প্রয়োজনও বুঝতে হয়। এইটা ঠিক তো? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আর এটাও মনে রাখবি, ন্যায় সবসময় শক্ত হয় না, শক্তির পথও দেখায়। এইভাবেই কয়েকদিনের মধ্যেই মল্লিকা নীলাম্বরীর শুধু বন্ধু নয়, হয়ে উঠছে যেন নীলাম্বরীর শিক্ষকও। আরে নীলাম্বরী, রাজপ্রাসাদের কোনায় কোনায় ঘুরে তোকে খুঁজে চলেছি, আর তুই এখানে নিশ্চিন্তে শুয়ে আছিস। আরে মল্লিকা, তোর খেয়াল আছে আজ কতগুলো দিন আমরা এখানে আসিনি? তুই আর আমি কতদিন যেখানে বসে গল্প করিনি, তাই ভাবলাম আজ কোনো পড়া নয়, আজ তুই আর আমি এখানে বসে গল্প করব। নীলাম্বরী, আমার সব মনে আছে, কিন্তু আর তো কটা মাত্র দিন, তারপর আবার আমরা এখানে বসে সময় কাটাতে পারবো। না মল্লিকা, আমার আর ভালো লাগছে না আজ পড়াশোনা করতে, কেবল গল্প করতেই মন চাইছে। তাই কিন্তু নীলাম্বরী, আজ যে শেষ অধ্যায়টা শেষ না করলে চলবে না। কাল থেকেই রাজসভায় প্রস্তুতির কথা চলছে। তাহলে কি হবে তুই ভাবতে পারছিস? আর এই অধ্যায়টাই তোকে শেখাবে রাজা হিসাবে কিভাবে বিচার করতে হয়, প্রজার কথা কিভাবে শুনতে হয়। মল্লিকা, তুই এত গম্ভীর কেন? দেখ না এই বাগানটার দিকে, কত সুন্দর বাতাস বইছে, কত ফুল, কত প্রজাপতির দল উড়ে বেড়াচ্ছে। এই সব ছেড়ে ভালো লাগে বই পড়তে বলতো? আমি বলছিলাম কাল সকালে পড়লেও তো হতো রে। কাল সকাল মানে আবার পরে পড়ব? এখন ভালো লাগছে না? তুই রাজকন্যা, কাল যে তোর সামনে প্রশ্ন আসবে সেখানে এই অবহেলা চলবে না, বুঝলি? আরে বাবা, তুই তো আছিস আমার, আমার আবার চিন্তা কিসের? যা ভুলে যাব তুই মনে করিয়ে দিবি আমায়। এই কথাটা তুই বারবার বলছিস নীলাম্বরী, কিন্তু সব সময় কি আমি তোর পাশে থাকতে পারবো? একদিন তো তোকে একাই দাঁড়াতে হবে। এই সব গুরুগম্ভীর কথা বাদ দে না মল্লিকা। আমার বাবা হলেন রাজা, আর আমি তার রাজকন্যা। তাহলে সব কিছু এত কঠিন হতেই হবে বলো তো? মহারানী, রাজকন্যা আজকাল ওই মেয়েটির সাথে সময় কাটায় দিন রাত। সে এই প্রাসাদেই থাকে। রাজামশাইয়ের মতো আপনিও কি মেনে নিলেন নাকি? হ্যাঁ দাসী, তুই ঠিক কথাই বলেছিস, আমি শুধু মন দিয়ে দেখছি। আপনি কি চান মহারানী ওদের এই মেলামেশা বন্ধ করতে হবে? তাহলে বলুন এক্ষুনি।
না, এখন নয়, এই মুহূর্তে তো একদমই নয়। এখন নয়, কিন্তু কেন মহারানী? রাজকন্যার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওদের এই সম্পর্কটা দরকার, বুঝলি? আগুন জ্বালানোর জন্য কাঠ লাগে, তেমন রাজকন্যার পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলেও ওই রাজগুরুর নাতনিকেও প্রয়োজন, ওকে লাগবে, বুঝলি? কিন্তু রানীমা, রাজকন্যা যদি তার উপর বেশি নির্ভর হয়ে পড়ে, তখন রাজকন্যাকে বোঝানো কঠিন হয়ে যাবে। নির্ভরশীলতা আর প্রয়োজনীয়তা এক জিনিস নয় দাসী। প্রয়োজন শেষ হলে সম্পর্ক বদলাতেও সময় লাগে না। রানীমা, তা আপনি যথার্থই বলেছেন। তাহলে পরীক্ষার পরই হবে। আমি বুঝেছি মহারানী। সেই দিন আর বেশি দেরি নেই। পরীক্ষার পর নীলাম্বরী বুঝবে সে কার কন্যা। রাজকন্যাদের পাশে দাস দাসীদের মানায়, অন্য কাউকে না। তার পাশে সমান হতে পারে না কেউ। মল্লিকাকে আজ তার প্রয়োজন, কাল সে নিজেই বুঝে যাবে তার অবস্থান কোথায়। এদিকে মল্লিকা নীলাম্বরীর কথার কোনো পাত্তা না দিয়ে সে আবারও পড়াতে শুরু করে, যেন সে প্রাণপণে চাইছে তার বন্ধু নীলাম্বরী পরীক্ষায় সফল হোক। নীলাম্বরী, তুই রাজকন্যা, তাই তোর এত সুন্দর রাজকীয় পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এই পরীক্ষায় সফল হতে পারলে তোর অনেক নাম যশ দ্বিগুণ হবে, যা রক্ত দিয়ে অর্জন করা যায় না, দক্ষতায় অর্জন করতে হয়, যা অধিক মূল্যবান। আর এই সুযোগ সবার আসে না, কেবল রাজকন্যারাই পায়। তাই তুই অবহেলা করিস না। আচ্ছা মল্লিকা, তুই তো এই পরীক্ষা দিতে পারতিস আমার সাথে, তাহলে কত ভালো হতো বলো তো। বললাম না, এই সুযোগ সবার জন্য নয়। আচ্ছা বলতো নীলাম্বরী, দুইজন প্রজার মধ্যে বিভেদ হলে রাজা প্রথমে কার কথা শুনবে? কার আবার? যে জোরে জোরে কথা বলবে তার কথা। না রে মল্লিকা, রাজার প্রথমে শোনা উচিত দুর্বল পক্ষের কথা, কারণ শক্তিশালী সে নিজের কথা জোরে জোরেই বলবে। কিন্তু মল্লিকা, এত কথা মনে রাখা কি সম্ভব? সম্ভব নয় শুধু তখন যখন তুই বিশ্বাস করিস যে তুই পারবি না, কিন্তু সম্ভব হবে তখনই যখন তুই মন দিয়ে চেষ্টা করবি, বুঝলি? মল্লিকা, মাঝে মাঝে মনে হয় আমার পরিবর্তে যদি তোকে পরীক্ষা নেওয়া হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? সকলের উপস্থিতিতে সভার কার্যক্রম শুরু করা হোক। আজকের এই সভা কোনো উৎসব বা কোনো রাজকার্যের জন্য নয়, বরং আজ প্রশ্ন উঠবে জ্ঞান নিয়ে। উত্তর আসবে রাজকন্যার জ্ঞান থেকে। রাজকন্যা নীলাম্বরী, আজ তুমি কেবল আমার রাজকন্যা নও, বরং তুমি এই রাজ্যের ভবিষ্যৎ। রাজকন্যা হওয়া মানে কেবল সিংহাসনের ছায়ায় বড় হওয়া নয়, নিজেকে প্রমাণ করতে হবে। আজ এই সভায় উপস্থিত সকল জ্ঞানীগুণী তোমার পরীক্ষা নেবে। এই পরীক্ষায় আমি পিতা নই, আমি রাজা। যদি উত্তর সঠিক না হয় তাহলে কোনো প্রশংসা নেই, আর যদি উত্তর দৃঢ় হয় তবেই তার স্বীকৃতি রাজ্যের পক্ষ থেকে থাকবে। আজ আমার অনেক ভয় করছে মল্লিকা, এখানে থাকলে কতই না ভালো হতো। যদি উত্তর ভুল করি সব শেষ হয়ে যাবে। আমি কি পারবো উত্তর সঠিক করে দিতে? সবাই আমার দিকে তাকিয়ে আছে, না জানি কি প্রশ্ন করবে সবাই মিলে। এরপর রাজসভায় উপস্থিত পণ্ডিতগণেরা একে একে নীলাম্বরীকে প্রশ্ন করতে থাকে। রাজকন্যা নীলাম্বরী, বলো তো দেখে, ধর্মশাস্ত্র বলে এ ধর্ম রক্ষা করতে গিয়ে রাজা কখনো নিজের লোকের বিরুদ্ধেও দাঁড়াতে পারে। বলো, যে রক্তের সম্পর্ক বড় না ধর্ম? ধর্মই বড় গুরুবর। যে রাজা নিজের লোককে বাঁচাতে অন্যায়কে ঢেকে রাখে সে রাজা নয়, সে কেবল একজন পক্ষপাতী মানুষ। অতি উত্তম, অতি উত্তম। বলো নীলাম্বরী, এক রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। ভাণ্ডারে শস্য আছে, তবে তা রাজকোষের। প্রজাকে দিলে তবে রাজকোষ শূন্য হয়ে পড়বে। রাজা তখন কি করবে? গুরুবর, রাজকোষ যদি শূন্য হয় তাহলে রাজা গরিব হয়ে যাবে
কিন্তু প্রজা না থাকলে রাজার কোনো অস্তিত্বই থাকবে না। তাই আগে প্রজা, তারপর রাজ্য। বাহ বাহ, খুব ভালো। দেখেছেন রাজামশাই, উত্তরগুলো আমার কন্যা একদম নির্ভুল দিচ্ছে। হ্যাঁ, কিন্তু উত্তর দেওয়ার আগে এসে থামে, এটা ভালো লক্ষণ। হ্যাঁ রাজামশাই, থামা মানে দ্বিধা নয়, বরং মেপে বলা, আর রাজনীতিতে এটাই তো দরকার। বলো রাজকন্যা, কোনো রাজা যদি নিজেই অন্যায় না বোঝে তাহলে তাকে কে পথ দেখাবে? রাজগুরুর এমন প্রশ্ন শুনে নীলাম্বরী কিছুক্ষণ থামে, অনেক ভেবেচিন্তে তারপর উত্তর দেয়। সেই রাজাকে পথ দেখাবে তার বিবেক, তার গুরু আর তার প্রজার নীরব কষ্ট। বাহ বাহ, খুব ভালো। অতি উত্তম, অতি উত্তম। এইদিকে দরজার কাছে দাঁড়িয়ে মল্লিকা নীলাম্বরীর উত্তরগুলো শুনে গর্ব অনুভব করতে থাকে। বাহ বাহ নীলাম্বরী, অনেক ভালো হচ্ছে, খুব সুন্দর। এইভাবেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দৃঢ়ভাবে দিতে থাক নীলাম্বরী। নীলাম্বরী, এইটি আমার শেষ প্রশ্ন। বলো, জ্ঞান যদি অহংকার জন্ম দেয়, তবে সেই জ্ঞান কি গ্রহণযোগ্য? না, যে জ্ঞান মানুষকে আলাদা করে সে জ্ঞান অসম্পূর্ণ। তাই সে জ্ঞান পূর্ণ হবে যা মানুষকে নত হতে শেখায়। বাহ, অসাধারণ হয়েছে। এই উত্তরটা সে দিতে পারবে সেটা আশা করিনি। বেশ বেশ। কিন্তু আমি আশা করেছিলাম যে রাজ রক্তে জন্মায় তার শেখা থামানো যায় না মহারাজ। সর্বশেষ প্রশ্ন বলো রাজকন্যা, এই সমস্ত জ্ঞান তুমি কার কাছ থেকে শিখেছ? এই প্রশ্ন শুনে নীলাম্বরী চুপ করে থাকে। সে ভাবতে থাকে কি বলবে। এইদিকে মল্লিকা দরজার কাছে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, এই প্রশ্নের উত্তরে নীলাম্বরী কার কথা বলবে? ও কার থেকে শিখেছে? গুরুদেব নাকি আমার নাম বলবে? কি বলবে ও? আমার কেন জানি মনে হচ্ছে ও এখন আমার নামটাই বলবে। এতক্ষণ যে প্রশ্ন ছিল তার উত্তর সবই নীলাম্বরীকে মুখস্থ করানো ছিল, কিন্তু এমন প্রশ্নের উত্তর তো আমি ওকে শেখাইনি। এমন ধরনেরও প্রশ্ন হতে পারে তা আমার আগে জানা ছিল না। তাহলে কি বলবে ও? গুরুদেবের নামটাই বলবে? সবার সামনে ও কি মল্লিকা নামটা নেবে? আমি জানি ও যদি আমার নামটা নেয় তাহলে গুরুবর কিছু মনে করবেন না। সে আমাকে অনেক স্নেহ করেন। এমন সুযোগ আমার জীবনে কখনো আসবে না। যদি আজ নীলাম্বরী গুরুবর অথবা আমার নাম নেয় তাতেই আমার শান্তি, আমার পরিশ্রম সার্থক হবে। বল মল্লিকা, বল, কে তোকে শিখিয়েছে এই জ্ঞান? গুরুবর, এই সমস্ত জ্ঞান আমি নিজেই শিখেছি। বই পড়ে, ভেবে, নিজের ভুলগুলো শুধরে রাজকন্যা হয়ে নিজের যোগ্যতা নিজেকেই করতে হয়, এটাই আমি বিশ্বাস করি। নীলাম্বরীর এই উত্তর শুনেই সবাই প্রশংসার গুঞ্জন করতে থাকে। কেউ মাথা নাড়ে, কেউ হাসে, কেউ আবার দেয় হাততালি। কিন্তু মল্লিকা একেবারে বাকরুদ্ধ, চোখে তার বিস্ময়। কি বলল ও? নিজেই শিখেছে? তাহলে এত রাত, এত ভোর আমার পড়ানো প্রতিটা লাইন সবই মিথ্যে। আমি ভেবেছিলাম অন্তত একটি নাম নেবে, একটি শব্দ যেটি হবে মল্লিকা, যেটুকু আমার অস্তিত্ব থাকতো। কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। এই কথা বলে মল্লিকা সেখান থেকে চলে যেতে থাকে। এই রাজসভা সাক্ষী থাকল যে নীলাম্বরী কেবল রাজকন্যা নয়, সে রাজ্য শাসনের যোগ্য রাজকন্যা।